আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ শুরু, দেশের বৃহত্তম জুমার নামাজ আদায়। আমিরাত সফর শেষে দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সরকার পরিবর্তনে আমেরিকার হাত নেই মন্তব্য ট্রাম্পের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা নিউজিল্যান্ডের, ইনজুরিতে ছিটকে গেলেন বেন সিয়ার্স। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদান শেষে সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি তাকে দুবাই বিমানবন্দরে বিদায় জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব জানানো হয়েছে। সফরে সামিটে যোগদানের ফাঁকে আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক গভীর করার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ। এই ধাপে অংশ নিয়েছেন মাওলানা সাদ কান্ধাভাল্লির অনুসারীরা। একই সাথে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে লাখো মুসল্লির উপস্থিতিতে দেশের বৃহৎ জুম্মার নামাজ। এ জুম্মার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এ পর্বের ইজতেমা শুক্রবার ফজরের পর থেকে শুরু হলেও বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শুরু হয় এর আনুষ্ঠানিকতা। প্রথম দিনে ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু হয়েছে, যিনি মারা গেছেন। তার নাম দিদার তরফদার। তিনি খুলনা সদরের লবণচড়া থানার বাঙ্গালগলি এলাকার মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে। এর আগে বুধবার 5 ফেব্রুয়ারি আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। দেশে নতুন ভোটারের তালিকার কার্যক্রম শুরু হয়েছে। হালনাগাদের আগে ভোটার ছিল 12,18,50,000 প্রায়। এখন এর সাথে নতুন ভোটারের যুক্ত হওয়ার হার প্রায় 1.50%। সরকারের এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নতুন ভোটাররা। নতুন ভোটারদের ভাবনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আবু তাহের নয়ন। দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। নাগরিক ভাবনায় নতুন ভোটার। ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন নতুন ভোটারের তালিকা করেছে। বাড়ি বাড়ি গিয়ে তালিকার ব্যাপারে নানান মতামত দিয়েছেন, যার ভোটার সংখ্যা নতুন ভোটারদের 18,33,352 জন। ডক্টর ইউনূস সরকার মতামত দিয়েছেন যে বয়স সীমা 18 থেকে 17 করার জন্য। এরই সাথে একমত পোষণ করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ আরো অনেকেই। তারুণ্যের এই নতুন ভোটারের সংখ্যা 2 মার্চে চূড়ান্তভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন। চলুন আমরা কথা বলে আসি তরুণদের সাথে, কি ভাবছেন নতুন ভোটারদের সংখ্যা নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের তরুণরাই তো দেশ গড়ার কারিগর, এবং আমরা যদি দেশে অংশগ্রহণ করতে পারি, বিশেষ করে যে আমাদের প্রতিদিন নির্বাচনের ক্ষেত্রে, সেক্ষেত্রে দারুণ হবে। এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। সো এটাকে ওয়েলকাম জানানোই যায়। মূলত দেখবো জুলাই আন্দোলনের পর যে স্টুডেন্টের মধ্যে যে ইউনিটিটা, সেটা অনেকের মাঝেই ডিসিশন মেকিং বা বলতে পারলে একত্রতা মিলে একসাথে হয়েছে। তো আমি মনে করব যারা নিউ জেনারেশন আছে তাদের এখন বিশাল একটা সুযোগ তাদের মতামতটা দেওয়া, অপিনিয়নটা শেয়ার করা, তাদের ভিত্তিতে দেশটা কিভাবে চলবে, দেশটা কিভাবে সামনে আরো এগিয়ে চলতে পারবে, সেটার প্রকাশের জন্য অন্তত ভালো হবে। আমি একজন অভিভাবক হিসেবে এই তরুণদের নতুন ভোটার হিসেবে গ্রহণ করা এটা ভেরি গুড আইডিয়া। কারণ তারা ভোট দিতে পারে নাই অতীতে, এখন তারা ভোট দিবে এই আশায় তারা ভোট বেঁধে আছে। কিন্তু তাদের যে মনের ইচ্ছা, এই দেশের চুরি এবং লুটপাটটা বন্ধ হোক এবং অনিয়ম যাতে না থাকে। না, এটা প্রথমত এটা হচ্ছে আমরা জেন জি গ্রুপ ব্যাচ। তো আমাদের এখানে আমরা সবাই হচ্ছে নিজের কথাগুলো নিজেরা বলতে পারবো। নতুন সরকারের ক্ষেত্রেও আমরা নিজেদের পছন্দটা বেছে নিতে পারবো। এটা খুব ভালো হয়েছে আমার মনে হয়। ভালো একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, যেহেতু এখন আমাদের ইয়াং জেনারেশন অনেকেই ভোটার হয়নি। সো আমি মনে করি এটা ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সো অ্যান্ড ইটস রিয়েলি নাইস ইনিশিয়েটিভ। আলহামদুলিল্লাহ, এটা সরকারের ভালো একটা উদ্যোগ।
সরকার যে উদ্যোগ নিচ্ছে অনেকে ভোটার হইতে পারছে না, আর সরকারের উদ্যোগকে আমি সাফল্য জানাই। অবশ্যই এটা ভালো ভালো দিকই, কারণ হচ্ছে যে এখন তরুণরা হচ্ছে যে ভোট দিবে, নতুন সরকার গঠন করতে পারবে, তারা নিজেরা যেরকম সরকার চায় নতুন সরকার ওরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে। জি, অবশ্যই এটি একটি ভালো দিক, কারণ হচ্ছে জুলাইতে আমাদের যে আন্দোলনটি হয়েছে এরপরে আমাদের একটা রেভলিউশন এসেছে। এক্ষেত্রে দেখা যায় আন্দোলনে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরাই পার্টিসিপেট করেছে, এ কারণে তাদের যে পার্টিসিপেশনটা সেটার একটা নতুন যেই প্রভাব সেটা হচ্ছে আমরা পরবর্তী নির্বাচনে দেখতে পারবো বলে আশা করছি। এ কারণে হচ্ছে আমাদের নতুন জেনারেশনকে তারা যেহেতু ভোটার হিসেবে ইনক্লুড করছে, এ কারণে মনে হচ্ছে যে তা আমরা নতুন কিছু দেখতে পারবো সামনে হয়তোবা। তো সবার শুরুতেই হচ্ছে একটা জেনারেশন বাই জেনারেশন আমাদের যে এই টাইমটা হচ্ছে। সো দেখা গেছে যে আমরা আমাদের জেনারেশনটা আগে ভোটার ছিল না। এখন হচ্ছে যেহেতু একটা আন্দোলন হয়েছে, আমাদের জেনারেশন আন্দোলনটা দেখে আসছে, তারা দেশের পরিস্থিতিটা দেখে এসেছে। তো তারা বুঝতে পারছে যে আগামীতে কারা দেশটা ভালো মতো চালাতে পারবে, বা আমাদের নিজস্ব মতামত যেটা, সেই মতামতটা প্রকাশ করার একটা স্বাধীনতাও এসেছে। তরুণদের পেছনে ঠেলে কোনো দেশই উন্নতি সাধন করতে পারে না। 24-এর গণ অভ্যুত্থান সহ দেশ গড়ার পেছনে তরুণদের রয়েছে অনেক অবদান। তাই তারুণ্যের অহংকারের বিজয় হবে নতুন ভোটারদের মাধ্যমে। আবু তাহের নয়ন, কোরাস নিউজ, ঢাকা। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার 15 ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু করা হবে বলে মন্তব্য করেছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার স্বৈরাচার প্রতিরোধ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। রাজধানীর হাইকোর্ট গেটের সামনে স্থাপিত স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের স্মরণে গড়া শহীদ স্মৃতিস্তম্ভে উপদেষ্টা এই শ্রদ্ধা জানান। এ সময় তিনি আরো বলেন, আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলেও নিশ্চয়তা দেন তিনি। এবার জেলা সংবাদ। অপরাধের অভয়ারণ্য মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি এক নিত্য নৈমিত্তিক ব্যাপার। রাতের বেলায় বিভিন্ন স্পটে প্রকাশ্যে চাপাতি বা দেশীয় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব নিয়ে যাচ্ছে কিশোর গ্যাং। মোহাম্মদপুর থেকে ঘুরে এসে জানাচ্ছেন রিপোর্টার জাকির হোসেন। আমরা মোহাম্মদপুরবাসী যারা আছি তারা একটু আতঙ্কের মধ্যে আছি। ঢাকা উদ্যান পর্যন্ত এটার ভিতরে অনেক রান্দা বা অনেক কিছু নিয়া বা হাতিয়ার নিয়া বা কোবায় মোবাইল রেখা দেয়, টাকা টুকা রেখা দেয়। ওরা কিছু বলতে পারে না, আমরা কি বলবো? যাত্রী জাম ধরলে যাত্রী করে হাতে দেয়। দর্শক, বাংলাদেশের রাজধানী ঢাকা আর অপরাধের রাজধানী খ্যাত মোহাম্মদপুর। ঢাকার এই মোহাম্মদপুরে বিগত সময়ে সবচেয়ে বেশি অপরাধ, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি সহ হত্যাযজ্ঞের মতো ঘটনাও ঘটে গেছে। দর্শক, মোহাম্মদপুরে কারা এই অপরাধের সাথে জড়িত বা কারা ভুক্তভোগী, অপরাধমূলক বিষয় নিয়ে আমরা আজকে কোরাস নিউজের পর্দায় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। মানে যেই মানুষগুলা পরিচিত, দেখা যায় এই মানুষগুলার অনেক সময় ধরে না। ঠিক আছে, এই যে মানুষ অপরিচিত মানুষেরা ধরে বেশি, এই জন্য। আর বোটঘাট থেকে শুরু করে ঢাকা উদ্যান পর্যন্ত এটার ভিতরে অনেক রান্দা বা অনেক কিছু নিয়া বা হাতিয়ার নিয়া বা কোবায় মোবাইল রেখা দেয়, টাকা টুকা রেখা দেয়, অনেক কিছু রেখা দেয়। আবার 40 ফিট থেকে শুরু করে মোহাম্মদপুর 3 রাস্তার পর্যন্ত এই ঠুকের ভিতরে। আবার লাউতলা আর চাদরদয়ের এগুলার ভিতরে বেশিরভাগই ছিনতাই হয়। দর্শক, আলামিন হোসেন পেশায় একজন মোটর পার্টস ব্যবসায়ী। কিছুদিন আগে ছিনতাইকারীর কবলে পড়ে তার মানিব্যাগ, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র হারিয়েছে। যারা ছিনতাই করেছে তারা একেবারে কিশোর গ্যাং। তাদের হাতে চাপাতি ছিল এবং ধারালো অস্ত্র ছিল, যার ফলে ওনার কাছ থেকে এসব ঠেকিয়ে সবকিছু লুট করে নিয়ে যায় কিশোর গ্যাং। চলুন তার
কথা জেনে নিই যে এটা মানে মানে প্রতিনিয়ত এগুলো ঘটনাগুলো ঘটতেছে। আমার এই যে কিছুদিন আগে আমাকে ধরে ছিনতাইকারী আমাদের চাপাটি ঠেকায়া আমার মোবাইল মানি ব্যাগ মানে সব নিয়ে গেছিল এগুলা। পরে আমরা ওখানে মানে কমপ্লেন করছিলাম এই যে থানায়, এটা জিডি করছিলাম, কিন্তু এ পর্যন্ত আমরা কোনো রেসপেক্ট পাই না বা কোনো ফলাফল আমরা পাই না। আমরা খুব হয়রানির ভিতরে আছি। আমি মানে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলা ওরা ভালোভাবে লক্ষ্য করে এসব ডিপার্টমেন্টগুলো দিয়ে। আর আমরা আশা করি সামনের দিকে এগুলো আর হবে না, এটাই আমরা করি প্রশাসনের কাছে এগুলো আমরা এই প্রত্যাশা করি। ইদানিং আসলে মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপ বলতে মাঝে মাঝেই শোনা যায় যে চাঁদাবাজি হচ্ছে কিংবা ছিনতাই হচ্ছে। এই ধরনের আসলে পরিস্থিতি আমাদের কাম্য না। আমরা মোহাম্মদপুরবাসী যারা আছি তারা একটু আতঙ্কের মধ্যে আছি। তো আশা করছি খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং আমাদের সরকার এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে। না, সরকার কাছে তা হইলো একটা মোহাম্মদপুর এলাকায় এমন দুর্ঘটনা হয়েছে, আগে পরে হইতে আছে। তো সরকারের কাছে একটা দাবি যে আইন শৃঙ্খলা সুস্থ রক্ষা, জনগণের যেমন শান্তি থাকে এভাবে চলতে পারে। তোরা কিছু বলতে পারি না, আমরা কি বলবো, যাত্রী যেমন ধরলে যাত্রী করে হাতে দেয়। জি, আমার জানা মতে এটা মোহাম্মদপুর বেরিবাদের ওই বসিলা হাউজিং স্বপ্নধারা ফিউচার এদিকে হয় এভেলেবেল, প্রতিদিন সকালবেলা হয় আর হইলে সন্ধ্যার পর পর হয়। অপরাধের এক অভয়ারণ্য হচ্ছে মোহাম্মদপুর। ঢাকা উদ্যান থেকে রায়ের বাজার, বসিলা থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, এই পুরো চক্করটা মূলত রাতের বেলায় হয়ে যায় একটা ভয়াল এরিয়া। এখানে ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, গুম, খুন সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং। এলাকাবাসী ভয়ে সন্ধ্যার পর থেকে তারা রাস্তায় চলাচল করতে পারছে না, নিয়ে যাচ্ছে তাদের সর্বস্ব, করে যাচ্ছে তাদেরকে আহত। দর্শক, এলাকাবাসী খুব শীঘ্রই মোহাম্মদপুরে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি চায়, যেন আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি মোতায়েন হয়, সে বিষয়টাই তাদের কাম্য। তারা যেন দিনে, দুপুরে বা রাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে আমেরিকা বা আমেরিকার ডিপ স্টেটের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশেই বসা ছিলেন। এর আগে দুদিনের সফরে যুক্তরাষ্ট্রে যান নরেন্দ্র মোদী। সফরকালে ট্রাম্পের পাশাপাশি ইলন মাস্ক সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মোদির বিষয়ে ট্রাম্প বলেছেন, আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে, তবে ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও বাণিজ্য নিয়ে দু দেশের মধ্যেই মতপার্থক্য রয়েছে। এদিকে ট্রাম্প তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন বিশ্বব্যাপী মার্কিন বাণিজ্য অংশীদারের উপর নতুন শুল্ক নির্ধারণ করতে। এসব শুল্ক আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হতে পারে বলে সতর্ক দিয়েছেন তিনি। শুল্ক আরোপ হতে যাওয়ার সম্ভাব্য দেশের তালিকায় ভারতের নামও রয়েছে। জানাবো খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের পেসার বেন সিয়ার্স। তার জায়গায় স্কোয়াডে যোগ দিয়েছেন জ্যাকব ড্যাফি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক প্রেস রিলিজে জানানো হয়, করাচিতে দলের প্রথম ট্রেনিং সেশনে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সিয়ার্স। স্ক্যান রিপোর্টে চোটের মাত্রা হালকা হলেও সেরে উঠতে কমপক্ষে 2 সপ্তাহ সময় লাগবে। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার ফেরার সম্ভাবনা থাকলেও পুরো টুর্নামেন্টের জন্যই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হবে 19 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। ইন্ডিয়াস গট ট্যালেন্ট শোয়ে রণবীর এলাহাবাদিয়ার আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে যখন বিতর্ক তুঙ্গে, তখনই নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন কমেডি কিংস কপিল শর্মা।
সম্প্রতি তার এক পুরনো মন্তব্য ভাইরাল হয়েছে নতুন করে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কপিল শর্মার জনপ্রিয় শো কমেডি নাইটস উইথ কপিল এর একটি এপিসোডে তিনি বলেছিলেন, ভারতীয়রা দুটি জিনিসে সবচেয়ে বেশি ভালোবাসেন, ক্রিকেট এবং ফিল্ম। সেই সঙ্গে তিনি মজার ছলে বলেছিলেন, ভোর 4টায় ক্রিকেট ম্যাচ শেষ করে যাওয়ার সময় পরে মা বাবার কাবাডি দেখে ঘুমিয়ে পড়েন। এই মন্তব্য নিয়ে নেটিজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ শুরু, দেশের বৃহত্তম জুমার নামাজ আদায়। আমিরাত সফর শেষে দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সরকার পরিবর্তনে আমেরিকার হাত নেই মন্তব্য ট্রাম্পের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা নিউজিল্যান্ডের, ইনজুরিতে ছিটকে গেলেন বেন স্টিয়ার্স। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।